আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল মামুন প্রতি বৃহস্পতিবারে আপনাদের সামনে হাজির হই। আমরা এই বিকল্প অনুষ্ঠান নিয়ে আজকে এটির ৬৬তম পর্ব। আজকে আমাদের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই অনুষ্ঠানটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন, দেখবেন, চিন্তা করবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আমি সাধারণত ভদ্র ভাষায় কথা বলি, কিন্তু আজকে একটু কড়া ভাষায় কথা বলবো, ভদ্রতা বজায় রেখেও। আজকে আলোচ্য বিষয় আপনারা দেখেছেন, পশ্চিমবঙ্গে মুসলিম নিধন, বাঁচতে হলে মুসলমানদের হিন্দু হতে হবে, বাংলাদেশের নির্লজ্জ নীরবতা। এখানে আমাদের দেশে এক শ্রেণীর ভারত প্রেমিকা ভারতে ১২ মাসে ১৪টা গণহত্যা হলেও ৪৭ সন থেকে এত বড় মুসলিম বিদ্বেষী যতগুলো ঘটনা ঘটছে, তার পরিণতিতে এত ছোট খাটো কাশ্মীর থেকে শুরু করে পশ্চিমবাংলা থেকে করে উত্তর ভারত, দক্ষিণ সব জায়গায় এত মুসলমান এবং নিম্নবর্ণের এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ব্যক্তিদের উপর আঘাত এসেছে। আমাদের দেশে কিন্তু সেইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমিতি আছে, তারা যেরকম নীরব থেকেছে। আওয়ামী ভারতীয় ফ্যাসিস্ট বাম যারা প্রগতির নামে তারা চুপ করে থাকে। আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আমরা বিষয়টি কথা বলবো যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা কথায় কথায় সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ করতে চায়, যেরকম মুসলমান ধর্মের যারা ধর্মীয় অনুভূতি থেকে যে কোনো কাজ শুরুতে তারা বিসমিল্লাহ বলে শুরু করে, আওয়ামী ভারতীয় ফ্যাসিস্ট বামরা তারা কথায় কথায় বিসমিল্লাহর নামে শুরু করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। আচ্ছা, বাংলাদেশে কি হিন্দু মুসলমানের ভিতর দিয়ে কি ৭১ আমাদের মুক্তিযুদ্ধ অর্জন করেছিলাম? এই যে যে অসাম্প্রদায়িক শব্দটা ব্যবহার করে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করে, তা না হলে এই প্রশ্নটা কেন আসে? কিন্তু একবারও তো তারা মুখে বলে না অসাম্প্রদায়িক ভারতকে আজকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। বাংলাদেশের আজকের কোনো বিরোধী দল, বাংলাদেশের সরকারের যারা মুখপাত্র, নির্বাচন নিয়ে অনেক কথা বলেছি, তারপরে যারা ক্ষমতায় আছেন তাদের কি এই বিষয়ে কি কোনো কিছু বলার নেই? যেখানে এখন ক্ষমতার দায়িত্ব নেন নাই এই শুভেন্দু অধিকারী, যেখানে প্রকাশ্য বলেছেন যে পশ্চিম বাংলায় মুসলমানদেরকে এবং ভারতে মুসলমানদেরকে বাঁচতে হলে তাদেরকে ধর্মান্তরিত হতে হবে। এবং শুধু তাই নয়, উনি বলছেন যে বাংলাদেশের যে শাহজালাল এয়ারপোর্টে আমাদের ফ্যাসিস্ট যিনি কি এত গণহত্যার দায়িত্ব নিয়ে ভারতের আশ্রয় আছে, তাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে চান এবং তাকে ভারতে নিয়ে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলোর কি কোনো প্রতিক্রিয়া নাই? আজকে বাংলাদেশকে সারা পৃথিবীতে গত ২০-৩০ বছর যাবৎ পশ্চিমা মিডিয়ায় ওয়ার অন টেরর, মানে সোভিয়েত ইউনিয়নের পরিবর্তনের পরে সারা পৃথিবীতে যেমন ইসলামিক ফোবিয়ার যে চালু করা হয়েছিল, বাংলাদেশ হচ্ছে ওয়ার্স্ট ভিকটিম। কেন? বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র এবং সেইখানে ভারত চিন্তা করতেছে ইসরায়েলের সাথে তাল মিলে মুসলিম বিদ্বেষী এবং মুসলিম নিধনকে তারা সম্পূর্ণ জায়গায় নিয়ে যাবে। তো সেখানে বাংলাদেশের গত ৫৪-৫৫ বছর আমরা বাংলাদেশে কাউকে দেখি নাই যে ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে এখানে তেমন কোনো জোরালো প্রতিবাদ হয়েছে, কিংবা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশের লবিগুলো আছে, বাংলাদেশের মিশনগুলো আছে, তাদের কোনো ভূমিকা দেখি নাই। ইভেন আপনারা জানেন, বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন নাকি তাসলিমা নাসরিনকে দিয়ে তারা কমিশন করে তারা বই লেখালো লজ্জা, তাসলিমা নাসরিন লজ্জার চেয়ে আমাদের লজ্জা বেশি। সে একটা হিন্দু পরিবারের উপরে যে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উনি একটা উপন্যাস লিখছেন, যেটা বাংলা থেকে ইংলিশ করতে গিয়ে ওটা ভলিউম বেড়ে যায়, ওটাকে ফরাসি করতে আরো বেড়ে যায়। তো সেটাকে আড়াল করার জন্য তখনকালীন বিজেপি সারা পৃথিবীকে দেখালো, সারা ইউরোপ আমেরিকা দেখালো বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে।
অথচ এই বাবরি মসজিদে কেন্দ্র করে বাংলাদেশে এরকম একটা ঘটনা নাই যে কোনো হিন্দুকে হত্যা করা হয়েছে, কিন্তু উল্টা বাংলাদেশে এই প্রচারণা করা হয়। তো কাজে আজকে এই পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না, উনি বলেছেন উনি ক্ষমতা ছাড়বেন না। এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা কথা বলবো যে আজকে যে আমরা স্বাধীন বাংলার কথা বলি, আর পশ্চিম বাংলা বাংলার অবচ্ছেদ্য অংশ, অখণ্ড বাংলার অবচ্ছেদ্য অংশ, যেটা আমরা 1757 সালে আমরা হারিয়েছি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগে এবং পরে প্রাগ উপনিবেশিক যে শোষণ শাসন ছিল, যেখানে আমরা প্রতিরোধ রচনা করেছিলাম, মুক্তিযুদ্ধের যে ধারাবাহিকতার আন্দোলন, সেই 1500 বছর 47 আমরা দেখেছি। তো তারা চলে যাওয়ার পরে আমাদের পূর্বের অবস্থার পূর্বাভাস পাবো, এটি তো স্বাভাবিক ছিল। এবং সেখানে নিম্নবর্ণে হিন্দুরা বারবার 3বার এই অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনার মুসলমান। তার কারণ নিম্নবর্ণে হিন্দুরা যারা সংখ্যায় প্রায় 97-98%, 2% ব্রাহ্ম উচ্চবর্ণে হিন্দু, তারা মুসলমানদের সাথে থাকতে তারা নিরাপদ মনে করে। এই বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে যে কোনো নিম্নবর্ণের মুসলমান বলেন হিন্দু বলেন, তারা সবাই কিন্তু সমানভাবে শিক্ষা দীক্ষা চাকরিতে সুযোগ পায়, কিন্তু পশ্চিম বাংলা পায় না। কাজে ইসলামের যে সাম্যের বাণী, সেটার বেনিফিশিয়ারি নিম্নবর্ণে হিন্দুরা হয়েছে। এদেশে ইসলাম এসছে একটি আদর্শের বার্তা নিয়ে। এখানে সেনদের পরে সেনরা যখন আসলো, তখন তারা কোত্থেকে এসেছিল আমরা তো ভুলে যাই, সে হিন্দু ছিল। তারা যখন কি দক্ষিণ ভারত থেকে এসে এইখানে আসছিল চাকরি যাওয়ার জন্য, তারপরে তারা নিজেরা এখানে দখল করে। যেরকম ইজিপ্টে মামলুকরা গেছিল, তারা ওখানকার দেহরক্ষী হিসাবে রাজা বাদশাহের পরে ক্ষমতা তারা কুদেতা করে নিয়ে নেয়। আমাদের দেশে যখন আর্মিরা কতদিন পরপরই, তারা রাষ্ট্রের দেহরক্ষী, সীমান্ত রক্ষা করেই তারা নিজের দেশকে জয় করে ফেলে। তো এই হলো আমাদের যে ধারণা, যে বৌদ্ধদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখন দলে দলে বন্ধুরা যখন দেখলো, ইকতারউদ্দিন আসলো, তখন তারা দেখেছে যে হিন্দু নির্যাতনের থেকে, ব্রাহ্মণবাদের নির্যাতন থেকে তারা মুক্তি পাওয়ার জন্য ইসলামের তারা গ্রহণ করলো। তবে ইসলামে বলছে এখানে উঁচু নিচ জাতপাতের কোনো ব্যাপার নাই। তো সেই ইসলামের যে সাম্যের বাণী, অর্থনৈতিক মুক্তি, জাতপাত থেকে মুক্তি, সকল মানুষ সমান, সেটাকে কেন্দ্র করে ব্যাপক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর তখন এই শাসকরা যেখানে যায়, ইউরোপে যেমন ছিল রাজার ধর্ম প্রজার ধর্ম, সেনরা যেভাবে চাপাই দেওয়ার চেষ্টা করছে, হিন্দুরা যেভাবে চাপাই দেওয়ার চেষ্টা করছে, আজকেও সেই হিন্দুত্ববাদী এই আর্য ব্রাহ্মণরা যেভাবে চাপাই দেওয়া, মুসলমান এভাবে চাপাই নাই। তো সেটাই কারণে যে 1342 সালে এখানে যখন নাকি ছোট ছোট যে জনপদ ছিল বাংলাকে এক করেছিল সুলতান ইলিয়াস শাহ, এখানে সেটেল হয়েছিল। এখানে বাঙালি তার স্ত্রী বিয়ে করেছিল এবং তারা সব এখানে সেটেল হয়ে যায়, এবং এখানে সকল ধর্মের সকলকে নিয়ে উনি রাজ্যসভা চালনা করেছিলেন এবং দিল্লির সুলতানের থেকে স্বাধীন হয়েছিল। তো সেইখানেই বলছিল নিজেকে সুলতানে বাংলা এবং বাংলা জাতীয়বাদের উনি স্রষ্টা। আজকে 300 বছরের সুলতানের আমরা ভুলতে বসেছি। তো কাজেই আজকে এই যে বাংলাদেশের যে নামকরণটা আমাদের হয়েছিল, এটা আজকের না। আমরা গঙ্গারেডাই সভ্যতার যীশু খ্রিস্টাব্দের 340 খ্রিস্টাব্দের আগে তখন ছিল এখানে আলেকজান্ডার যখন নাকি পারস্য জয় করার পর এখানে চলে আসে, বিপাশা নদীর পূর্ব পাশে উনি অবস্থান করেন, যখন নাকি ধনন্দ ছিল বেঙ্গল এম্পায়ার, তার বিশাল হস্তি বাহিনী, রথ বাহিনী, অশ্বরের বাহিনী, তখন সে ভয়ে সেখানে আর অগ্রসর হয় না। এটাই সত্য কথা। তো আমাদের পূর্বপুরুষরা সেই গঙ্গার সভ্যতা, গঙ্গার এটাই, আমরা সেই বাঙালি। তো কাজে আমাদের প্রশ্ন হচ্ছে, একমাত্র ইসলামের সাম্যবাদের সাথে আধুনিক সাম্যবাদের, যেটা আমি বারবার বলেছি, মাওলানা ভাসানীও বলেছেন, যে আমাদের কোনো নাই। কাজে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে সারা পৃথিবীতে আজকে যদি আমরা তুলে ধরতে ব্যর্থ হই, আর আমাদের দেশকে যেভাবে ভারতের পাঁচাটা সরকার দলগুলো কিংবা বিরোধী দলগুলো যখন যে সময় থাকে, তারা মনে করে ভারতকে বিরোধিতা করলে বোধহয় আগামীতে তার ক্ষমতায় যাওয়া যাবে না,
এবং যারা ক্ষমতায় যেভাবে আসুক না কেন, একদিনে নির্বাচন হোক, অর্থ নিয়ন্ত্রিত হোক, কিন্তু ক্ষমতায় যারা আছেন দায়িত্ব তাদের, তারাও নীরব থাকে যে ভারতকে খুশি করেই আমাদের ক্ষমতায় থাকতে হবে। তাহলে সেই কিসের মুসলমানের দাবিদার? আজকে যারা বলে করেন যে বাংলাদেশের নির্লজ্জ নীরবতা, এখানে প্রতিটা নাগরিক যারা প্রবাসে আছেন প্রায় 15 কোটি, তাদের প্রত্যেকের দায়িত্ব যে এটার বিরোধিতা করা। আজকে বাংলাদেশের যেসব হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ অংশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি, যারা ভারতে দ্বারা পরিচালিত, তাদের থেকে সমস্ত আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশে বুক উঁচা করে এবং বাংলাদেশের বহির্বিশ্বে সব জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্পেইন করে। অথচ আপনি দেখবেন বাংলাদেশের মতো যে ধর্মীয় দিক থেকে তারা মাইনরিটি, আমার দৃষ্টিতে মাইনরিটি বলে কোনো শব্দ নাই। মাইনরিটি বলতে আমি বুঝি যারা ক্ষমতায় ধনী লুটেরা তারাই মাইনরিটি, আর যারা 95 গরিব কৃষক মেহনতি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারাই মেজরিটি। যাক, সেই কথা নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে ভারতীয় আগ্রাসন বিরোধী আর ভারতের সাধারণ মানুষের বিরোধী এক নয়। তা আমরা কি এই ব্যাপারে চুপ থাকবো? কাশ্মীরকে যেভাবে প্রতিটি ঘরে মুসলমান যুবতী মেয়েদেরকে রেপ করা হয়েছে, সারা বিশ্বকে আমরা তুলে ধরতে পারিনি। একটা কথা আছে, ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউস। আপনি যদি অন্যায়কে যদি প্রতিবাদ না করেন, সেই অন্যায় চলতে থাকবে। পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন আপনাদের লাগবে। আজকে হাসিনার 16 বছর আমরা দেখেছি মেজরিটি মুসলিম দেশে তারাই আক্রান্ত হয়েছে। কেন তারা হিন্দুত্ববাদ কেন আক্রান্ত হয়েছে? কিন্তু ভারতের অখণ্ড ভারত নীতিতে তারা এটাকে ভেসেল স্টেট হিসাবে দেখে, তাদের অঙ্গরাজ্য হিসাবে দেখে, যার কারণে তারা মনে করে যে কাশ্মীর যেমন মেজরিটি মুসলিম স্টেট হওয়া সত্ত্বেও, বাংলাদেশে মেজরিটি মুসলমানের হওয়া সত্ত্বেও এটাকে বৃহৎ ভারত দিল্লি কেন্দ্রিক এটাকে ওইভাবে দেখে। কিন্তু আমরা কি সেটার প্রতিকার করতে পেরেছি, প্রতিবাদ করতে পেরেছি? যেই বাংলা 1905 সালে যখন ভাগ হলো, ব্রিটিশরা যেই কারণেই যে বাংলাকে বিভক্ত করেছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন কারণে, রাজনৈতিক কারণে, যেই কারণে হোক না কেন, তখন কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেখানে বড়লোকদের যেমন গাছপালা প্রকৃতিকে দেখে আনন্দ পায়, সেই সোনার বাংলা কবিতায় সে বাংলাকে ভালোবাসে, মানুষের নিয়ে কোনো কথা নাই। তো সেই সময়কার জাতীয় সঙ্গীত আর 71 জাতীয় সঙ্গীত, এটা নিয়ে অনেক কথা হতে পারে। পৃথিবীর বহু দেশে জাতীয় সঙ্গীত হওয়ার আগে পরে এটা নিয়ে আলোচনা করে, হ্যাঁ, অনেকগুলো প্রস্তাব হয় যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়, সেটাই হয় জাতীয় সঙ্গীত। আমরা 71 মুক্তিযুদ্ধের গান ছিল কি নজরুলের, চল চল চল। তো কাজে এই যে একটা জাতীয় সঙ্গীত, রণসঙ্গীতকে ভিতর দিয়ে আমরা মুক্তিযুদ্ধের সহস্র মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেটা হতে হয়তো অনেক ভালো হতো, কিন্তু সেটা হয় নাই। ফরাসি জাতীয় সঙ্গীত ঠিক একইভাবে, ওজাম ও সিতয়া, জনগণ অস্ত্র তুলে দাও। তো কাজে আজকে এইখানে আমার সোনার বাংলাদেশ বলা হয় নাই, বলা হয়েছে আমার সোনার বাংলা। আজকে এই কথাটাও একটু পাশে বলা দরকার। বাংলাদেশের আন্তর্জাতিক নামকরণটাকে কেন মুছে দেওয়া হয়েছে? হিস্ট্রিক্যালি এটাকে ইংলিশে বলে বেঙ্গল, ফরাসিতে বলে বেঙ্গাল। এবং 6 ডিসেম্বর নিউজ উইকে প্রথম পৃষ্ঠায় যে কাজ আমার কাছে আছে, আমি আরেকদিন দেখাবো, ওরা বাংলা এবং দেশ আলাদা লিখছে এবং ব্যাটল ফর বেঙ্গল দুইটাই লিখেছে। ভারতের যদি আন্তর্জাতিক নামকরণ হয়ে থাকে, ওরা বলে ইন্ডিয়া আর বাংলা বলে ভারত, আর ফরাসিতে মানে ফ্রাঙ্কোফোন সোসাইটিতে ফরাসি যে উপনিবেশ এবং কলোনি, যেখানে ফ্রেঞ্চ প্রধানত মূল ভাষা, সেখানে বলে অ্যান্ড। কিন্তু ভারতবর্ষে কিন্তু কেউ ফরাসি অনেকে জানিই না। অর্থাৎ তারা আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে তারা হিস্ট্রিক্যাল যে যে দেশের লোকরা যেভাবে জানে, যেরকম চীনেরা বাংলাদেশকে বলে মাঞ্জালা দেশ, আর আমাদের দেশে কেন এটাকে আন্তর্জাতিকরণ থেকে এটাকে লুকিয়ে রাখা হলো? এটা একটা ষড়যন্ত্র। ইন্ডিয়ান রুপি, পাকিস্তান রুপি, এটা আমাদের ইংলিশের নাম যেমন রুপি, আমরা বাংলা বলি টাকা, এবং আমরা যেখানে যাই মানে ইউনিটকে টাকা বলি, ডলারকে বলি টাকা, ইউরোপে অনেকে আমরা অভ্যাস টাকা বলি, আমাদের এখানে বলে টাকা। তাহলে